ভার্চুয়াল মেশিন আপনার স্কেল সেট, তারপরে আপনার অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন, তারপরে আপনার লোড ব্যালেন্সার, যেগুলি আপনার ইম্পর্টেন্ট আর কি টপিক। এগুলি কিন্তু আপনার আপনি যদি একটা অন প্রেমিসিসে আপনার এই টাইপের ফেসিলিটি যদি আপনি এনশিওর করতে চান, এখানে কিন্তু আপনার প্রচুর ইনভেস্টমেন্টের ব্যাপার আর কি। আপনারা চিন্তা করেছেন কিনা, আপনি যদি আপনারা যারা সলিউশন নিয়ে কাজ করেন আপনার, বা সিনিয়র লেভেলে চিন্তা করেন, ডিসিশন মেকিং এ আছেন যারা, আপনি অনেক সময় আপনার ডিসিশন নেওয়াটা আপনার হচ্ছে যে চ্যালেঞ্জিং আর কি। যে আপনার বাংলাদেশ থেকে যারা আপনার আছেন, বিদেশ থেকে যারা আসছেন, যে এখন কিন্তু ক্লাউডে একটা ট্রেন্ড আছে। হ্যাঁ, আমাদের দেশে আপনার বেশ কিছু বড় অর্গানাইজেশন যারা আপনার হচ্ছে যে ক্লাউডে এখন তাদের সবকিছু নিয়ে গেছে। তো এর ভিতরে আপনার হচ্ছে যে বিকাশের ট্রানজেকশন তো হিউজ। আপনার এটা তো আপনারা জানেন যে বিকাশ যে পরিমাণ আপনার পার ডে ট্রানজেকশন করে, যে পরিমাণ ওদের এখন ডাটা হয়েছে, তো বিকাশের মতো কোম্পানি ওরা আপনার হচ্ছে যে এডব্লিউএস ক্লাউড ইউজ করছে আর কি। তো আমাদের দেশেও এরকম একটা ট্রেন্ড আসতেছে যে ক্লাউডে যাওয়া যায় কিনা। তবে বেশিরভাগ জায়গায় আপনার আইটি অফিসার বা আপনার হেড অফ আইটিরা মিসগাইড করে আর কি। মিসগাইড বা আপনার হচ্ছে যে কোনো কারণে মালিক পক্ষের ভিতরে আপনার হচ্ছে যে একটা টেন্ডেন্সি থাকে যে আপনার ক্লাউডে গেলে হয়তো ডাটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে আর কি। আসলে এটা টোটালি আপনার হচ্ছে যে একটা বোগাস ইনফরমেশন, এটার কোনো ভিত্তি নাই আর কি। ক্লাউড সবাই ইউজ করছে, ফরচুন 500 এর বেশিরভাগ কোম্পানি তার ডাটা ক্লাউডে আছে। তো আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি এখন পর্যন্ত ফরচুন 500 এর লিস্টে আপনার আসে না। তো আমাদের যে কোনো কোম্পানি, এটা ফিনান্সিয়াল হোক, নন ফিনান্সিয়াল বা যে কোনো লার্জ অর্গানাইজেশন হোক, ক্লাউডে আমরা অন্যান্য প্যারামিটার, অন্যান্য বিষয় যদি ঠিক থাকে, অন্যান্য আপনার আমাদের সাথে ক্লাউডের একটা ল্যাটেন্সি আছে আর কি। না আপনার আমি যদি ক্লাউডে সার্ভার রাখি, সেখানে আপনার একটা ল্যাটেন্সি আপনার আছে, আপনার 50-60 মিলি সেকেন্ডের একটা ল্যাটেন্সি আছে। এটাকে যদি আমরা মেনে নিতে পারি, বাকি সবকিছু ঠিক আছে। বাকি অন্যান্য কিছু নিয়ে আপনার ইয়ে নেই। এরপরে আপনারা চিন্তা করবেন যে রিকারিং কস্টিং, ওয়ান টাইম কস্টিং, এগুলো যদি ঠিক থাকে, স্কিল সেট, অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন, এই সার্ভিসগুলি অন প্রিমিসেসে বাংলাদেশের যত বড় ডেটা সেন্টার বা বড় অর্গানাইজেশনে হোক, এই সার্ভিসগুলি এনশিওর করাটা খুব ডিফিকাল্ট। অনেকেই আপনার আপনার ব্যাংক বলেন, অন্যান্য বড় অর্গানাইজেশন বলেন, যে তারা ডিআর সাইট আপনার তৈরি করেছে ঠিকই, কিন্তু কখনো ট্রায়াল দিয়ে দেখে নাই, যেটাকে আমরা ড্রিল বলি আর কি। হ্যাঁ, তখনও এই সাইটকে ফেল করে আপনার হচ্ছে যে আপনার তার ডিআর সাইট ফুললি ফাংশনাল কিনা এটা করে কেউ দেখে নাই আর কি। যারা আপনার বিশেষ করে ব্যাংকগুলির ক্ষেত্রে তারা জাস্ট করে রাখছে, কখনো যদি ইনসিডেন্ট হয় তখন তারা ট্রাই করবে আর কি। এই সার্ভিসগুলি আমরা এজিউরে বা ক্লাউডে কত ইজিলি আমরা পেতে পারি। আপনার আপনি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছেন, মাল্টিপল জোনে রাখতেছেন, মাল্টিপল রিজিয়নে রাখতেছেন। হ্যাঁ, তারপর অটোমেটিকলি স্কেল আপ হচ্ছে আপনার আপনার যখন লোড বাড়তেছে, সিপিইউ ইউজেস বাড়তেছে, অটোমেটিকলি স্কেল আপ হচ্ছে। হ্যাঁ, অটোমেটিকলি রিডান্ডেন্সি এনশিওর হচ্ছে। তো এইগুলি অন প্রেমিসেসে আমার আমি যখন আপনার হচ্ছে যে এর আগের অর্গানাইজেশনে জয়েন করি 2011-এ, তখন আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে একটা ওয়েব সার্ভারের ফেল ওভার এনশিওর করার জন্য আপনার হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, প্রজেক্ট, ছোট প্রজেক্টের মতো দেওয়া হয়েছিল। তখন আমরা ওয়েব সার্ভারের ফেল ওভার এনশিওর করার জন্য আমাদের তখন বাজেট আসছিল হচ্ছে যে আপনার আপনার অ্যারাউন্ড 50 লাখ টাকা। স্টোরেজ, একটা স্টোরেজ, দুইটা সার্ভার আর স্যান্ড সুইচ দিয়ে আর কি 50 লাখ টাকা, শুধুমাত্র সিম্পল একটা ওয়েবসাইটের রিডান্ডেন্সি এনশিওর করে, একটা ফেল করলে আরেকটা ইয়ে হবে। তো এখন দেখেন ক্লাউড আমাদেরকে কত ইজিলি আপনার হচ্ছে যে এই ফেসিলিটি গুলি আমরা ক্লাউডে পেতে পারি আর কি। তো আজকে আমার টপিক হচ্ছে যে
ডিএনএস পরে যদি আমরা সময় পাই তাহলে হচ্ছে যে আমরা ভার্চুয়াল নেটওয়ার্কটাকে টাচ করবো আর কি, বা ভার্চুয়াল নেটওয়ার্কে যতটুকু পারি আমরা পড়বো আর কি। ডিএনএস তো আমরা আপনার মোটামুটি সবাই ডিএনএস সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স আছে, ডিএনএস আপনার কিভাবে কাজ করে আর কি। তারপরও আমি হচ্ছে যে 1-2 মিনিটে এটার থিওরিটিক্যাল বিষয়গুলি আমি আপনার হচ্ছে যে ক্লিয়ার করবো। ডিএনএস বেসিক্যালি আপনার হচ্ছে যে নেম রিজলভের কাজ করে। আমরা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার এর সাথে কমিউনিকেট করে তার আইপি অ্যাড্রেস দিয়ে। এখন যে ইন্টারনেটে আপনার হচ্ছে যে থাউজেন্ডস অফ কম্পিউটার, মিলিয়নস অফ কম্পিউটার, সো এইগুলিকে একটা আরেকটাকে যদি আপনি নাম্বার মনে রাখতে চান তাহলে এটা ডিফিকাল্ট আর কি। সে কারণেই আপনার এটার মানুষ ইজিলি যাতে আপনার মনে রাখতে পারে সে কারণে হচ্ছে যে নেমিং কনভেনশন আর কি। হ্যাঁ, এই নেমিং কনভেনশনে আপনার আমরা ডিএনএস সার্ভিসটা আমরা ইউজ করব নেম রেজুলেশনে, এবং এখানে আপনার স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে যে কিছু আপনার প্রসিডিউর আছে যেভাবে আমরা নেমগুলোকে আমরা পেতে পারি, এবং কোনো সার্ভারের নেম করানোরও একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে। তো নেমকরণের স্ট্যান্ডার্ড প্রসিডিউর ভিতরে প্রথমে হচ্ছে যে আপনার যেমন ধরেন যে কোনো নেম যখন আপনি ডিফাইন করবেন, তার নেমের সাপোজ ধরেন XYZ, আপনি ডিসাইড করলেন যে আপনার কম্পিউটারের নেমটা হবে হচ্ছে যে XYZ। হ্যাঁ, তো এই XYZ এর সাথে আপনার ডট দিয়ে আরেকটা ছোট একটা নেম আপনার এটার সাথে অ্যাড করতে হয় আপনার কম্পিউটার নেম হিসাবে। সেটা হচ্ছে যে আপনার সেটাকে আমরা বলি হচ্ছে যে টপ লেভেল ডোমেন। হ্যাঁ, তো টপ লেভেল ডোমেন প্রথমে আপনার কিছু টপ লেভেল ডোমেন ছিল, এখন হচ্ছে যে আপনার অনেক আপনার থাউজেন্ডস অফ আপনার টপ লেভেল ডোমেন চলে আসছে। এই টিএলডি টপ লেভেল ডোমেন আপনার আপনার হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ইউজেস যেটা সেটা হচ্ছে যে আপনার কম, আপনার নেট, তারপরে হচ্ছে যে ওয়ার্ডজি, তারপরে আপনার ইডিইউ, এগুলো হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ইউজ। আমরা কমার্শিয়াল পারপাসে কমটা ইউজ করি, আপনার হচ্ছে যে অর্গানাইজেশন হলে ওয়ার্ডজিটা ইউজ করি, নেটওয়ার্ক রিলেটেড কাজ হলে নেটটা ইউজ করি। এগুলি হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি আর কি। তো এখন এই যে সে আপনার ডিএনএস এর নেমকে যে আমার রিজলভ করবে, সেটা প্রথমে আপনি কি করলেন, আপনার যে কম্পিউটার হয়তো ব্রাউজার ওপেন করলেন, ব্রাউজার ওপেন করে আপনার হচ্ছে যে কোনো একটা নেমকে আপনি ব্রাউজ করার ট্রাই করলেন, yahoo.com, gmail.com বা অন্য কোনো সাইটকে আপনি ব্রাউজ করার ট্রাই করলেন। হ্যাঁ, তো আপনার কম্পিউটারে আপনি যার ইন্টারনেট কানেকশন ইউজ করছেন, তো তার আপনার হচ্ছে যে সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার নিজস্ব একটা ডিএনএস সার্ভার আছে। হ্যাঁ, তো এই ডিএনএস সার্ভার আপনার রিকোয়েস্টটা আপনার হচ্ছে যে সেই ডিএনএস সার্ভারে যাবে। আপনার সেই ডিএনএস সার্ভার থেকে সে আপনার তার যে প্যারেন্ট, তার যে ইমিডিয়েট আপনার হচ্ছে যে আপনার আপার লেভেলে যে আছে তার কাছে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে আর কি। তো তার কাছ থেকে আবার ধরেন যে আপনার হচ্ছে যে সে আমরা রুট ডিএনএস এর কথা জানি আর কি। হ্যাঁ, আপনার আপনার নিকটবর্তী যে রুট ডিএনএস সার্ভার আছে আপনার ওয়ার্ল্ডে এই ইন্টারনেট কমিউনিকেশনের জন্য টোটাল আপনার 13 আপনার হচ্ছে যে ডিএনএস সার্ভার, অর্থাৎ 13টা ডিএনএস সার্ভার আছে। হ্যাঁ, এই 13টা ডিএনএস সার্ভারই বেসিক্যালি হচ্ছে যে আপনার এই নেম রিজলভের কাজ করে থাকে। তো এই যে আপনার নিকটবর্তী কোন রুট ডিএনএস এর কাছে আপনার আপনার হচ্ছে যে এই রিকোয়েস্টটা যাবে আর কি। ওই রুট ডিএনএস আপনার আপনাকে আপনার যে টিএলডি টপ লেভেল ডোমেন, সেই টপ লেভেল ডোমেনকে আপনার খুঁজে বের করবে। সাপোজ ধরেন আপনার yahoo.com। এখন আপনার নিকটবর্তী যে রুট ডিএনএস সেটা আপনার হচ্ছে যে সেখানে আপনার রিকোয়েস্ট ফরওয়ার্ড হওয়ার পরে সেই রুট ডিএনএস আপনার আপনার টপ লেভেল ডোমেনকে খুঁজে বার করবে, কম কম আবার খুঁজে বের করবে আপনার হচ্ছে যে আপনার সেকেন্ড লেভেল ডোমেন XYZ বা yahoo.com, ইয়াহুকে খুঁজে বের করবে আর কি। এরপরে আপনার হচ্ছে যে এটা যে সার্ভারে আপনার হোস্টিং আছে সেভাবে সেখান থেকে একটা রেসপন্স আসবে আপনার কাছে আর কি। এই যে আপনার টোটাল প্রসিডিউরটা এটা আপনার উইদিন মিলি সেকেন্ডে আপনার হচ্ছে। এটা কি আমরা বলি হচ্ছে যে নেম রিজলভের ল্যাটেন্সি আর কি। এই ল্যাটেন্সি যত কম হবে আমাদের ব্রাউজিং স্পিড হচ্ছে যে তত বেশি তত বাড়বে। এটাকে আমরা আপনার হচ্ছে যে যত বাড়াতে পারবো ততই আমার হচ্ছে যে ফার্স্ট টাইম রেসপন্সটা আমি খুব দ্রুত পাবো আর কি। তো সে কারণেই আমরা প্রত্যেকটা অর্গানাইজেশন আপনার হচ্ছে যে ডিএনএস সার্ভার আপনার বেসিক্যালি ব্রাউজিং এর কাজ
আমাদের যে ওপেন কিছু ডিএনএস আছে, তারপরে আপনার ফ্রি ডিএনএস, গুগলের ডিএনএস, এই টাইপের ডিএনএস সার্ভার দিয়েও কিন্তু আপনার কমিউনিকেশন হবে। আপনার নিজস্ব ডিএনএস থাকতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা সবাই, সকল অর্গানাইজেশন যাদের মোটামুটি এক্সপার্টাইজ এন্ড ক্যাপাবিলিটি আছে, সবাই আপনার এই বেসিক সার্ভিসগুলোকে তার অন প্রিমিসিস আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। কারণ হচ্ছে যে এটা যদি আমার অন প্রিমিসিসে থাকে তাহলে আমার আপনার নেম রিজলভে ল্যাটেন্সি কমবে, আর ল্যাটেন্সি কমলে হচ্ছে যে কমিউনিকেশন ফাস্টার হবে। তো এই যে আপনার ডিএনএস সার্ভার, আমার কম্পিউটার থেকে আমার ডিএনএস সার্ভার, তারপরে এক ডিএনএস সার্ভার থেকে আরেক ডিএনএস সার্ভার, আমার কম্পিউটার থেকে আমার ডিএনএস সার্ভার, এই যে আপনার আমার কম্পিউটার থেকে আমার ইমিডিয়েট যে ডিএনএস সার্ভার, এখানে একটা ক্যাটাগরির কোয়ারি হবে, আর ডিএনএস টু ডিএনএস এটা হচ্ছে যে আরেকটা ক্যাটাগরির কোয়ারি হবে আর কি। আমার কম্পিউটার থেকে ডিএনএস সার্ভার, অর্থাৎ আমি যখন ব্রাউজ করছি বা আমার কম্পিউটারে যখন কমান্ড প্রম্পট থেকে আমি এনএস লুকআপ দিচ্ছি, এই যে কোয়ারিটা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে রিকার্সিভ কোয়ারি। আর ডিএনএস টু ডিএনএস, আমার ডিএনএস সার্ভারের কাছে কোনো ইনফরমেশন নাই, ওই ডিএনএস সার্ভার ইমিডিয়েট আপনার হচ্ছে যে আপস্ট্রিমে যে ডিএনএস সার্ভার অথবা রুট ডিএনএস এর সার্ভারের সাথে যে কোয়েরি করবে, এটাকে বলা হচ্ছে আইটারেটিভ কোয়েরি। আইটারেটিভ কোয়েরি। হ্যাঁ, আমার ডিএনএস, আমার কম্পিউটার বা আপনি যেখান থেকে ব্রাউজ করছেন সেখান থেকে সেই কম্পিউটার থেকে ডিএনএস সার্ভারের যে কোয়েরিটা হবে, এটা হবে ইউডিপি প্রোটোকলের মাধ্যমে, এটা হবে ইউডিপি পোর্টের মাধ্যমে। ডিএনএস টু ডিএনএস সার্ভার যে আপনার হচ্ছে যে কোয়েরি করবে, সেটা হচ্ছে যে টিসিপি পোর্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে টিসিপি প্রোটোকলের মাধ্যমে। হ্যাঁ, তো কেন ডিএনএস টু ডিএনএস সার্ভার আপনার হচ্ছে যে টিসিপি পোর্ট, আপনার কম্পিউটার থেকে সার্ভারে কোয়েরিটা আপনার ফাস্টার হইতে হয়, ফাস্টার হইতে হয়, এবং সেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে যে নিজস্ব নেটওয়ার্কের ভিতরে এই কোয়েরিটা হয়। আর ডিএনএস টু ডিএনএস সার্ভার, এটার ভিতরে আপনার হচ্ছে যে একটা সিকিউরিটি মেনটেনের আপনার ব্যাপার আছে, সে কারণে আপনার আপনার হচ্ছে যে ডিএনএস টু ডিএনএস সার্ভার আপনার হচ্ছে যে টিসিপি প্রোটোকলের মাধ্যমে আপনার হচ্ছে যে এই কমিউনিকেশনটা হয়। তো এখানে ইউডিপি পোর্ট এবং টিসিপি পোর্ট দুইটাই হচ্ছে যে আপনার ফায়ারওয়ালে আপনার এনাবল করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে কখন টিসিপি পোর্টটাকে আপনি অ্যালাউ করবেন, কখন ইউডিপি পোর্টটাকে অ্যালাউ করবেন। আপনার কম্পিউটার থেকে যখন, অর্থাৎ ক্লায়েন্ট বা ইন্ড ইউজার যখন কোয়ারিটা করবে আপনার সার্ভারকে, তখন আপনার ইউডিপি পোর্ট। সো আপনি যখন ফায়ারওয়াল নিয়ে কাজ করবেন তখন এই ব্যাপারগুলি হচ্ছে যে আপনার জানা থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে যে দুইটা পোর্টকে আমরা আপনার হচ্ছে যে ফায়ারওয়াল এনেবল রাখি। হ্যাঁ, ফায়ারওয়াল এনেবল আমার দুইটা পোর্টই দরকার, কোন জায়গায় ইউডিপি পোর্টটাকে এনেবল করতে হবে, কোন জায়গায় কাদের জন্য টিসিপি পোর্টটাকে এনেবল করতে হবে, এটা হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল নলেজটা থাকলেই আপনি প্র্যাকটিক্যালটা আপনার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো একেবারে হাই লেভেল বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটাই হচ্ছে যে আপনার ডিএনএস এর কনসেপ্ট। সো এজিউরে আপনার ডিএনএস নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি যে সকল রিসোর্স নিয়ে এজিউরে কাজ করবেন, সেখানে আপনার ওয়েব সার্ভার থাকতে পারে, মেইল সার্ভার থাকতে পারে, বা অন্যান্য আপনার সার্ভার থাকতে পারে। এখন সেই সার্ভারে আপনার এজিউরে ডিএনএস আপনার ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাপারটা তা না। এজিউরে ডিএনএস ছাড়াও আপনার যেখানে ডিএনএস আছে সেই আপনার সেখানের সেই ডিএনএস দিয়েও আপনি হচ্ছে যে আপনার নেম রিজলভের কাজ করতে পারবেন। তো এজিউরে আপনার ডিএনএস আপনার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার খুব দ্রুত আপনার একটা সার্ভার, আপনার ইনফ্রাস্ট্রাকচার অনেক বড়, আপনার আপনার 200-300 আপনার সার্ভারকে আপনি ম্যানেজ করেন, এবং একটা সার্ভার আরেকটা সার্ভারকে আপনি নেম দিয়ে রিজলভ করাইতে চাচ্ছেন এবং ফাস্টার রিজলভ করাইতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেই সিচুয়েশনে আপনার হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন যে আমার এজিউরে একটা আপনার ডিএনএস থাকাটা ভালো আর কি। আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। জি শিওর। সেটা হচ্ছে, আপনি যে বলছিলেন যে 13টা ডিএনএস সার্ভারের কথা, তো আমাদের যে আইএসপি গুলা, সে প্রত্যেকটা কি সেই 13টার যে কোনো একটার সাথে কানেক্টেড থাকে, আর 13টা নিজেদের মধ্যে কানেক্টেড থাকে? হ্যাঁ, 13টা রুট সার্ভারই ইনফরমেশন আপনার ডিএনএস কনফিগারেশনে বলা থাকে। হ্যাঁ, 13টা রুট সার্ভারই ইনফরমেশন, রুট জোন নামে একটা জোন থাকে আর কি, বুঝতে পারছেন? আপনার আপনি যখন আপনার হচ্ছে যে লিনাক্সে এটা স্পষ্ট বোঝা যায়, আমরা কনফিগারেশন ফাইল যখন নিয়ে কাজ করি আর কি, 13টা সার্ভারের কথাই, রুট সার্ভারের কথাই বলা থাকে। এখন আপনি
আপনার রিকোয়েস্টটা কোন সার্ভারে যাবে এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন লোকেশনে আছেন। আচ্ছা তো তার উপরে বেস করে আপনার হচ্ছে যে ডিএনএস সার্ভার আপনার হচ্ছে যে রিকোয়েস্টটা আপনার পাঠাবে। আচ্ছা, এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আসলে যে 13টার যে রুট সার্ভার, সবগুলো রুট সার্ভার কি আমার কি সেম ইনফরমেশনের মিরর থাকে? সেম ইনফরমেশনের মিরর বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে সবগুলোতে কি সেম টাইপের? ধরেন আমার নিয়ারেস্ট যে সার্ভারটা আছে, আমার ফার্স্ট রিকোয়েস্টটা সেখানে গেল, হুম কিন্তু হুম এখন সেখানেই কি আমি যে জিনিসটা মানে আমি যে আইপি বা যে অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেসটা চাচ্ছি ওটা হুম আইপির জন্য, সেটা কি আমি হুম। সেখানেই পাবো, নাকি শেষ তার কাছে না থাকলে অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে এটা ব্যাক করবে, এমন কোনো কিছু? রুট সার্ভার হলে তার কাছে থাকবে। কারণ আচ্ছা হচ্ছে ঠিক আছে, রুট এটাই আর সার্ভার কি। ওকে, অপরের এটাই জিজ্ঞেস সাথে করতে চাচ্ছিলাম। আপনার হচ্ছে যে তার ইনফরমেশন আপডেট করে। ওকে। এটা হয়তো আপনি ধরেন যে আপনি যখন একটা ডোমেন নেম আপনার রেজিস্টার করলেন, রেজিস্ট্রেশন নিলেন একটা নেমের, তখন হুম, হয়তো এটা এটা প্রপাগেট হতে কিন্তু প্রপাগেশন একটা টাইম আছে। হ্যাঁ, একটু টাইম আছে। কারণ আপনি যখন আপনাদের যাদের আপনার ডিএনএস নিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু নেম আপনার রেজিস্ট্রেশনের পরে বা কোনো ডিএনএস এর রেকর্ড আপডেটের পরে ওরা বলে যায় যে আপ টু 72 আওয়ার্স হচ্ছে যে প্রপাগেশন টাইম আছে, বুঝতে পারছেন? হুম, এটা কেন হয়? এটা হচ্ছে যে আপনি হয়তো যেই যেখানে আপনি ইনফরমেশনটা আপডেট করলেন সে তার ইমিডিয়েট আপনার হচ্ছে যে তার নেইবার আপনার সার্ভার যেটা আছে বা রুট সার্ভার যেটা আছে ওখানে সে ইনফরমেশনটা খুব দ্রুত আপডেট করলো। সে আবার আপনার হচ্ছে যে তার আপনার হচ্ছে যে এইভাবে তার নেইবার যে রুট সার্ভার আছে ওইভাবে তার আচ্ছা ইনফরমেশন আচ্ছা। ব্রডকাস্ট করলো আর কি। এই যে আপনার একে অপরের সাথে যে ইনফরমেশন শেয়ার, এটার জন্য একটা বাফার টাইম আছে। এটা আপ যেটা টু 72 72 আওয়ার্স। আওয়ার্স, বুঝতে পারছেন? তো ওকে। সার্ভার তার কাছে হয়তো ইনফরমেশন নাই, কিন্তু এটা আপনার হচ্ছে যে গ্রাজুয়ালি এটা আপ টু 72 আওয়ার্স এর বইতে ইনফরমেশন সবার কাছেই থাকবে। এটাই হচ্ছে যে ডিএনএস সার্ভারের নেচার। ওকে ভাই, থ্যাংক ইউ। এখন ভাইয়া এই রুট সার্ভার গুলো আসলে ইনফরমেশন পায় কার কাছ থেকে? মানে আমি ডোমেইন যার কাছে রেজিস্টার করতেছি সেই কি রুট সার্ভারকে ইনফরমেশন গুলো পাস করতেছে, নাকি অন্য কোনো অথরিটির থ্রুতে আসলে এইগুলো পাস হয়, বা অন্য কোনো মিডিয়া আছে এর মাঝখানে? না, অন্য কোনো মিডিয়া নাই। এই সেই যে আপনি যার টিএলডি ইয়ে করতেছেন ওখানে যে আপনি নেম আপনি রেজিস্ট্রেশন করতেছেন, ওর যে ডিএনএসটা আছে ওই হচ্ছে যে নেম রেজিস্ট্রেশনের সাথে সাথে ওটা কোনো একটা রুট ডিএনএস কে ইনফরমেশন ফরওয়ার্ড করে দিচ্ছে। এখন ওই যে তার নিয়ারেস্ট রুট ডিএনএস কে সে যখন ইনফরমেশনটা ফরওয়ার্ড করতেছে, তো সে তো তার নিয়ারেস্ট রুট ডিএনএস কে ইনফরমেশনটা ফরওয়ার্ড করতেছে, তো সেই নিয়ারেস্ট রুট ডিএনএস টা কি আদার রুট ডিএনএস কেও এই ইনফরমেশনটা ফরওয়ার্ড করে? ইনফরমেশনটা দিবে জি, আদার রুট আচ্ছা ডিএনএস কে ইনফরমেশনটা দিবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই 13 রুট ডিএনএস যেগুলো আছে সেগুলাতে আসলে আহ, সবগুলাতেই সেম ইনফরমেশনই সেম থাকতেছে। ইনফরমেশন আপনি পাবেন আর কি। এখন আপনি হয়তো আপনি হয়তো এই অস্ট্রেলিয়া থেকে আপনার হচ্ছে যে কোয়েরি করছেন। এখন রুট ডিএনএস আপনি তো ধরেন যে আপনার নিয়ারেস্ট রুট ডিএনএস এর কাছে এই কোয়েরিটা যাবে। এটাই হচ্ছে যে আপনার আপনার কমিউনিকেশনের নেচার। জি জি জি, ঠিক আছে। সবার কাছে আছে ইনফরমেশন, আপনি চাইলে আপনার হচ্ছে যে এটা অন্য জায়গায় আপনি অন্য জায়গার ডিএনএস ইউজ করে আপনার রিকোয়েস্ট পাঠাতে পারেন, কিন্তু আমরা দেখি যে আপনার লেটেন্সি কোথায় কম আছে ওইভাবেই আমরা চেষ্টা করি হুম, যে আপনার হচ্ছে যে নেম রিজলভের ল্যাটেন্সিটা অলওয়েজ কমানোর জন্য। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে যে এজিউরে আপনি যখন আপনার বড় প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, আপনি চাইলে এজিউরের যে নিজস্ব ডিএনএস আছে সেই নিজস্ব ডিএনএস আপনি ইউজ করতে পারেন। এখানে ডেফিনেটলি এখানে আপনার হচ্ছে যে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? আপনার ধরেন যে অ্যাডভান্টেজ প্রথম হচ্ছে যে ফাস্টার রিজলভ আপনার হচ্ছে যে হবে। আপনার আপনার যেহেতু প্ল্যাটফর্মেই ডিএনএস সার্ভার থাকবে, ফাস্টার রিজলভ হবে আর কি। আর সেকেন্ডলি হচ্ছে যে সব ধরনের ডিএনএস রেকর্ডই আপনি অন প্রিমিসিসে যে ডিএনএস আপনি ইউজ করেন ওখানে যে সকল রেকর্ড আপনি অ্যাড করতে পারেন এখানেও আপনার ওই ধরনের রেকর্ড আপনি এখানে অ্যাড করবেন আর কি। রিসোর্স রেকর্ড আমরা যেটাকে বলি আর কি, যেমন অ্যাড্রেস, তারপরে পিটিআর রেকর্ড, টিএক্সটি, এগুলো সব ধরনের রেকর্ডই আপনার হচ্ছে যে এখানে
আপনার আর একটা হচ্ছে যে অন প্রিমিসিসে আপনার সার্ভিসের রিডান্ডেন্সি এনশিওর করা, সার্ভিসের ফেলওভার এনশিওর করা, এটা যতটা আপনার ডিফিকাল্ট, ক্লাউডে আপনি যখন রাখবেন, ক্লাউডের আপটাইম যতটুকু, আপনার ভিএম এর আপটাইম যতটুকু, বা আপনার ইনফ্রাস্ট্রাকচার আপটাইম যতটুকু, ঠিক ততটুকুই হচ্ছে যে আপনার ডিএনএস এর আপটাইম। তো আপনার এখানে যদি আপনার এই ক্লাউড যদি আপনাকে 99.99 আপনার হচ্ছে যে পার্সেন্ট যদি আপটাইম এনশিওর করে আপনার ইনফ্রাস্ট্রাকচারের, তার মানে হচ্ছে যে ইয়ারলি আপনার হচ্ছে যে আপনার 56 মিনিটস ডাউন টাইম। তো এই যে আপনার আপনার টায়ার 3 উপরে এবং টায়ার 4 এর কিছুটা নিচে আপনি যে আপটাইম আপনাকে এনশিওর করছে, এটা আপনার ডিএনএস এর ক্ষেত্রে এটা আপনার ধরেন অন প্রিমিসিসে ডিএনএস এর প্রচুর প্রবলেম। হ্যাঁ, অন প্রিমিসিসে ডিএনএস এর প্রচুর প্রবলেম। এটার জন্য বড় ইনফ্রাস্ট্রাকচার হইলে এটার জন্য ডেডিকেটেড লোক লাগে, ক্যাশ ক্লিয়ার করতে হয়, ইয়ে করতে হয়। এই যে ঝামেলাগুলি, এগুলো হচ্ছে যে এজিউরের ডিএনএস এ নাই। ওটা ওর ব্যাকএন্ড মেকানিজমটা এরকম, আপনি তো আসলে তার কনফিগারেশন ফাইল ব্যাকএন্ডে কি হচ্ছে এগুলিতে আপনি কাজ করছেন না। তো এই ব্যাকএন্ডের আপনার এই হেডেক গুলি আপনাকে নিতে হচ্ছে না, সে কারণেই আপনার হচ্ছে যে এজিউরের ডিএনএস আপনি এই অ্যাডভান্টেজ গুলি আপনি পাবেন। আপনার আপ টাইম কে ম্যাক্সিমাম আপ টাইম এনশিওর করা, ফাস্টার রিজলভ, তারপর হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট এন্ড মেইনটেনেন্স এর জন্য আপনার হেডেক কম। এই দুই তিনটা আপনার কারণে আপনি এজিউরের ডিএনএস আপনি ইউজ করতে পারতেছেন। আরেকটা হচ্ছে যে সিঙ্গেল অ্যাকাউন্টের থ্রুতে আপনি এই ডিএনএস আপনি ইউজ করবেন। এখানে দুই ধরনের আপনার ডিএনএস এজিওর আপনাকে ফ্যাসিলিটি প্রোভাইড করে। একটা হচ্ছে যে আপনার পাবলিক ডিএনএস, আরেকটা হচ্ছে যে প্রাইভেট ডিএনএস। পাবলিক ডিএনএস কখন আপনার কাজে লাগবে? পাবলিক ডিএনএস হচ্ছে যে সকল রিসোর্স কে আপনার হচ্ছে যে বাহির থেকে অ্যাক্সেসের প্রয়োজন হয়, যে সকল সার্ভিস এন্ড সার্ভার ডিএমজি জোনে থাকে, যেমন ওয়েব সার্ভার, আমরা অন প্রিমিসিসে ডিএমজি জোনের কনসেপ্ট, যেমন ওয়েব সার্ভারকে আমরা ডিএমজি জোনে রাখি, এই সার্ভিসগুলিকে বাহির থেকে অ্যাক্সেস করতে হয়। তো এই টাইপের সার্ভিসগুলি যে আপনার বাহির থেকে অ্যাক্সেস করতে হবে, সেইগুলির জন্য আপনার হচ্ছে যে পাবলিক ডিএনএস আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। যেমন আমরা যে ল্যাবটা করলাম, আপনার যে আপনার একটা পাবলিক আইপি দিয়ে লোড ব্যালেন্সারে আমরা প্রথমে আপনার হিট করলাম, লোড ব্যালেন্সার আপনার রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করলেন হচ্ছে যে ভার্চুয়াল মেশিনে। তো এটা কি, আমি তখন আইপি দিয়ে আপনার হচ্ছে যে এই আমার ওয়েবসাইটকে অ্যাক্সেস করলাম। তো সেম কাজটাই আপনার যদি একটা পাবলিক ডিএনএস থাকে এজিউরে, আপনি ওই আইপির এগেইনস্টে একটা নেম ডিফাইন করেন, নেম ডিফাইন করে সেটাতে আপনি অ্যাক্সেস করেন। এখন নেম ডিফাইন পাবলিক ডিএনএস ইউজ করতে হলে আপনার একটা পাবলিক অ্যান্ড রেজিস্টার্ড ডিএনএস ইউজ আপনার লাগবে, যেটা আপনার, এবং তার এগেইনস্টে একটা আইপি লাগবে যেটা রাউটেবল আইপি। তো পাবলিক ডিএনএস এর ক্ষেত্রে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার একটা ডোমেন লাগবে যেটা রেজিস্টার্ড হইতে হবে, এবং তার এগেইনস্টে একটা আইপি লাগবে যে আইপিটা রাউটেবল আইপি, অর্থাৎ পাবলিক আইপি লাগবে। তো প্রথমে আপনাকে আপনার একটা ডোমেন নেম লাগবে, যার এগেইনস্টে আপনার হচ্ছে যে ওই নেম দিয়ে আপনার হচ্ছে যে পাবলিক ডিএনএস যখন আপনি তৈরি করবেন, ওই নেম দিয়ে ডিএনএস এর সাথে জোন রিলেটেড, হ্যাঁ আমরা জোন সম্পর্কে সবাই কম বেশি জানি, ফরওয়ার্ড জোন, রিভার্স জোন। ফরওয়ার্ড জোনের কাজ হচ্ছে যে আপনার নেমকে আইপি তে রিজলভ করা, রিভার্স জোনের কাজ হচ্ছে যে আপনার আইপি কে নেমে রিজলভ করা আর কি। সো আপনি যখন ডিএনএস আপনার তৈরি করবেন, তখন আপনার হচ্ছে যে ফরওয়ার্ড জোন আপনার ডিফাইন করতে হয়, আর আপনার হচ্ছে যে তার এগেইনস্টে আপনার রিসোর্স রেকর্ড আমরা অ্যাড করব, আইপির এগেইনস্টে বা নেমের এগেইনস্টে আইপি ওইভাবে ডিফাইন করব আর কি। সো দুই ধরনের ডিএনএস আপনার এখানে তৈরি করতে পারবেন, একটা আরেকটার প্রায় শুধু যদি আপনার যে সকল কম্পিউটার আছে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে যদি একটা আরেকটাকে আপনার নেম দিয়ে আপনার রিজলভ করাইতে চান, তাহলে তখন আপনার হচ্ছে যে প্রাইভেট ডিএনএস আপনার নিয়ে কাজ করতে হবে, আর বাইরে থেকে রিসোর্স অ্যাক্সেসের জন্য আপনার হচ্ছে যে পাবলিক ডিএনএস নিয়ে কাজ করতে হবে। এখানে এজিউরে এটাকে কিভাবে চিনবেন? এজিউর এটার কি আপনার চিনার উপায় হচ্ছে যে ডিএনএস জোনস, আর প্রাইভেটটার নাম হচ্ছে যে প্রাইভেট ডিএনএস জোনস। হ্যাঁ, সো আমি যখন পাবলিক ডিএনএস আপনার ক্রিয়েট করব, এখানে পাবলিক জোন ডিফাইন করব। সো আপনার এখানে যে সার্চ অপশনে আছে, ডিএনএস দিয়ে সার্চ করেন, দুইটা অপশন আপনার এখানে আছে, আপনার ডিএনএস জোনস আর একটা হচ্ছে যে প্রাইভেট ডিএনএস জোনস। সো পাবলিক ডিএনএস, এটা হচ্ছে পাবলিক লেখা নাই,
কিন্তু যেটাতে প্রাইভেট আছে এটা হচ্ছে যে প্রাইভেট, আর যেটাতে আপনার হচ্ছে যে প্রাইভেট লেখা নাই সেটা হচ্ছে যে পাবলিক ডিএনএস। ডিএনএস জোন, এখানে আপনার যদি আপনি একটা নেম ডিফাইন করেন, তো তার জন্য তো আপনার আমাদের একটা আপনার হচ্ছে যে রিয়েল আপনার হচ্ছে যে ইয়ে লাগবে। আমার একটা রিয়েল ডোমেন আছে আনইউজ, সেটাকে আমি দেখি এখানে কাজ করানো যায় কিনা। এটা তো আপনার ইনফরমেশন প্রপাগেট হইতেও টাইম লাগবে। আমি একটা পাবলিক ডিএনএস জোন এখানে ডিফাইন করতেছি, sablesp.com, এটা হচ্ছে যে আমার জোন নেম। এখানে দেখেন সিম্পল সাবস্ক্রিপশন রিসোর্স গ্রুপ নেম আপনার sp.com জোন। আপনার এটাকে আমি জাস্ট ক্রিয়েট করব। এটা চাইল্ড জোন মানে সাব ডোমেন, আমরা ইয়েতে যেটা আমরা বুঝি সাব ডোমেন যখন আমরা ক্রিয়েট করি তখন মেইন জোনের আন্ডারে আরেকটা জোন আমরা ডিফাইন করি, এটাকে চাইল্ড। এটা না, এটা আমার হচ্ছে প্যারেন্ট জোন হিসেবে থাকবে sp.com। ক্রিয়েট, এখানে আমরা কিছু রেকর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, নেম সার্ভার, আপনার নেম সার্ভার, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, নেম সার্ভার 4। হ্যাঁ, আপনার ডিএনএস সার্ভার আপনার এই যে ক্লাউড প্ল্যাটফর্মে যখন ডিএনএস সার্ভার নিয়ে কাজ করবেন তাহলে মিনিমাম 2টা নেম সার্ভার থাকতে হবে। নেম সার্ভার কি? নেম NS1 NS2 হিসেবে আপনি দেখতে পাচ্ছেন 3 এবং NS4। নেম সার্ভার হচ্ছে যে আপনার যেই সার্ভার আপনার ডিএনএস এর রিলেটেড ইনফরমেশন, জোন ফাইল এবং আদার্স যে ইনফরমেশন আপনার স্টোর করে যে সার্ভারে, সেটাই হচ্ছে যে আপনার ডিএনএস রিলেটেড ইনফরমেশন যে সার্ভার, ডেটাবেস যে সার্ভার, সেটাই হচ্ছে যে নেম সার্ভার। হ্যাঁ, তা আপনি আপনার অর্গানাইজেশনের আপনার হচ্ছে যে একটা ওয়েব সার্ভার করবেন, ওয়েব সার্ভার নেম, তার এগেইনস্ট আইপি কি হবে এবং সেটা আপনার অন্য সার্ভারে কিভাবে ক্যাশিং হবে, সেটার ক্যাশটা কতক্ষণ আপনার ইয়ে থাকবে। এই যে আপনার ইনফরমেশন কোন একটা ফাইলে আমি কনফিগার করছি, আপনার হচ্ছে জোন ডিফাইন করতেছি, তার এগেইনস্ট আপনার রিসোর্স রেকর্ডকে যে সার্ভারে আপনি এটা করবেন সেটা হচ্ছে যে নেম সার্ভার। তো এই নেম সার্ভার আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা নেম সার্ভার। আপনি এই নেম সার্ভারগুলি আপনার হচ্ছে যে ডোমেন, আমরা আমাদের যে ডোমেন আছে আমরা সেই ডোমেন এর সি প্যানেলে লগ ইন করে সেখানে আপনার হচ্ছে যে আপনার ডিএনএস যে ডিএনএস ম্যানেজার যে অপশন আছে সেখানে গিয়ে আপনার এই নেম সার্ভারকে ডিফাইন করে দিয়ে আসতে হবে। যদি আপনি এজিউরের এই ডিএনএস সার্ভার, পাবলিক ডিএনএস সার্ভার ইউজ করতে চান, সো যখন আপনি ওখানে যদি আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে আপনার নেম সার্ভার হিসাবে এজিউরের নেম সার্ভার আপনি ডিফাইন করেন, তাহলে কোনো রিকোয়েস্ট আসলে আপনার এই ডিএনএস রিলেটেড কোনো কোয়ারি আসলে আপনার হচ্ছে যে এজিউরের এখানে আসবে। এরপরে এই নেম সার্ভারে আসার পরে আপনার হচ্ছে যে চেক করবে যে আসলে যেই আপনার ডাব্লিউডাব্লিউ বা আপনার অন্যান্য যে রিসোর্স দিয়ে আপনার হচ্ছে যে রিজলভ করার চেষ্টা করতেছে সেই রেকর্ড আপনার এই ডিএনএস সার্ভারে ভ্যালিড কিনা আর কি। যদি ভ্যালিড হয় তার এগেইনস্ট আপনার হচ্ছে যে রেসপন্স করবে আর কি। এখন এখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনার টাইপ, তারপরে হচ্ছে যে টিটিএল ভ্যালু, নেম, @ মানে হচ্ছে যে ডোমেন নেম। এখানে এটা আপনার আপনার লিনাক্সে যারা ডিএনএস সার্ভার কনফিগার করেছেন, হ্যাঁ, এখানে প্রথমে লাইনের প্রথমে আপনার এই সাইনটা দিতে হয় আর কি। মানে হচ্ছে যে এই যে জোন আপনি ডিফাইন করতেছেন আপনার, আমার এখানে isabella.sp.com, এটার যে জোন, এই জোনের আপনার ডোমেন নেম, আমার এখানে ডোমেন নেম কি isabella.sp.com ডোমেন নেম, এটা টাইপ
রেকর্ড টাইপ, কি টাইপের রেকর্ড এটা। রেকর্ড টাইপ হচ্ছে যে আপনার নেম সার্ভার, টিটিএল মানে টাইম টু লিভ, কতক্ষণ আপনার হচ্ছে যে রেকর্ডটা আপনার হচ্ছে যে স্টোর থাকবে। আপনার স্টোর থাকবে মানে হচ্ছে যে এই রেকর্ড, সাপোজ ধরেন আপনার NS103 Azure DNS.com, এই সার্ভারের ইনফরমেশন আপনার হচ্ছে যে অন্য সার্ভারের কাছে কতক্ষণ এটা ভ্যালিড থাকবে আর কি, এটাই হচ্ছে যে টাইম টু লিভ। আপনার সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি কি স্টার্ট অফ অথরিটি, এটা হচ্ছে যে সেকেন্ডে, হ্যাঁ এই যে 7 ইয়েতে এটা হচ্ছে সেকেন্ড, 3600 এটা সেকেন্ডে। SOA মানে হচ্ছে স্টার্ট অফ অথরিটি, অথরিটি কে, এই সার্ভারের অথরিটি এই কে। টিটিএলটা ভাই এক্সপায়ার হয়ে গেলে কি হবে? এই ইনফরমেশনটা কি এই নেম সার্ভারে ভ্যালিড থাকবে না, এরকম কিছু? এই সার্ভারে না, এই ভ্যালুগুলো হচ্ছে যে অন্য সার্ভারের জন্য, হ্যাঁ আচ্ছা, এই ভ্যালুগুলো হচ্ছে যে অন্য সার্ভারের জন্য। এই যে রেকর্ড টিটিএল, টাইম টু লিভ, তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি যে আপনার এখানে একটা ভ্যালু টাইম টু লিভের, এখানে একটা ভ্যালু, এই ইনফরমেশন গুলো অন্য সার্ভারের ক্ষেত্রে কতক্ষণ আপনার ভ্যালিড থাকবে। তো ততক্ষণ পরে হয়তো এই 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 রেকর্ডটা আপনার এক্সপায়ার করবে, ও আবার এটাকে রিফ্রেশ করার চেষ্টা করবে। এখানে আপনার এটা একটা সামারি দেওয়া আছে যে স্টার্ট অফ অথরিটি, এটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে যে অথরিটি সার্ভার নেম, রিফ্রেশ কতক্ষণ পর পর সে রিফ্রেশ করবে। আপনার রিফ্রেশ মানে কি, সাপোজ ধরেন আমার কাছে একটা ইনফরমেশন আসছে যে আপনার ওই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার 192.168.0.1, আমি জানি এটার আইপি অ্যাড্রেস, তারপরও আমি হচ্ছে যে 3600 সেকেন্ড পরে আবার আমি এটাকে কোয়ারি করব, মানে রিফ্রেশ করব যে আসলে এই সার্ভারের এগেইনস্টে, এই নেমের এগেইনস্টে এই আইপিটা ভ্যালিড কিনা। তা আমি এত সেকেন্ড পরে রিফ্রেশ করব, যদি দেখি যে না সেম রেকর্ড আপনার হচ্ছে যে ভ্যালিড, তাহলে আমি রেখে দিলাম। আর যদি দেখি যে না ওখানে এটা ভ্যালিড না, তখন আমি আমার মতো করে আপডেট করলাম। এখন কোয়ারি করে যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, কোনো আপনার রেসপন্স না পাওয়া যায়, তাহলে সে রিট্রাই করবে হচ্ছে যে 300 আপনার হচ্ছে যে সেকেন্ড পরে এটাকে রিট্রাই করবে। এবং পরের যে ভ্যালুটা এক্সপায়ার দেখতে পাচ্ছেন, এত সেকেন্ড পরে আসলে এটা এই রেকর্ডটা এক্সপায়ার করবে, সে আর ট্রাই করবে না। মিনিমাম টিটিএল এটা। সিরিয়াল নাম্বার 1 এর মিনিং হচ্ছে যে আপনি যখনই আপনার কোনো রিসোর্স রেকর্ডকে আপনার আপডেট করবেন, এই নাম্বারটা আপনি চেঞ্জ করবেন। রিসোর্স রেকর্ড যখন আপডেট করবেন, এই নাম্বারটাকে আপনি চেঞ্জ করবেন। এই নাম্বারটা চেঞ্জ না করলে সেকেন্ডারি সার্ভার, আপনার রিডান্ডেন্সি এনশিওর করার জন্য সেকেন্ডারি সার্ভার যেটা আপনি করলেন, আপনার ও এই সিরিয়াল নাম্বারটাকে ম্যাচ করাবে। আপনার ও যখন প্রাইমারি সার্ভারকে কোয়েরি করবে, ও দেখবে যে সিরিয়াল নাম্বার কত 1, তার মানে আমার কাছে 1 আছে, ওর কাছে 1, এখানে কোনো আপডেট নেই। আপনি যখন কোনো ইনফরমেশন ডিএনএস সার্ভার আপডেট করবেন, সিরিয়াল নাম্বারটাকে আপডেট করতে হয়। তাহলে সেকেন্ডারি ডিএনএস সার্ভার ওই সিরিয়াল নাম্বার আপডেট দেখে বুঝে যে না প্রাইমারি ডিএনএস সার্ভারে আপডেট রেকর্ড আছে, আমাকে তার সাথে সিনক্রোনাইজ হতে হবে, তখন ও আপনার হচ্ছে যে ডাটা আপডেটের জন্য রিকোয়েস্ট পাঠায়। এটা কি মানে এমন কিছু যে আমরা আপডেট করার সাথে সাথে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হবে, নাকি এটা না, আমাদের আপনাকে ম্যানুয়ালি ম্যানুয়ালি আপডেট করতে হবে, ম্যানুয়ালি? আপনাকে আচ্ছা, ম্যানুয়ালি আপডেট করতে হবে। ম্যানুয়ালি আপডেট করে তারপরে আপনার হচ্ছে যে এখানে তো আপনার ওয়েট করতে হয় আপনার সেকেন্ড, আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ড। আর রিয়েল লাইফে আপনার সার্ভিস রিস্টার্ট দিতে হবে। এই রিয়েল লাইফে অন প্রেমিসেস যে সকল ইয়ে আছে উইন্ডোজ এবং লিনাক্সে, ওখানে আপনার সার্ভিস রিস্টার্ট দিতে হয়। আচ্ছা, আচ্ছা। তো এখন এখানে যে আমার ইয়ে দেখলাম নেম সার্ভার, এটাকে হয়তো আমি ধরেন যে আমার যে সি প্যানেল আছে আপনার ডোমেনের সি প্যানেল, ওখানে গিয়ে এই রেকর্ড গুলো আপনাকে এন্ট্রি দিতে হবে। আমি জাস্ট রিয়েল লাইফ সিনারিওটা আমি সিমুলেট করার ট্রাই করতেছি।
ম্যানেজ ডোমেন। এখানে নেম গুলো আপনি ইয়ে করবেন, চেঞ্জ করবেন। নেম সার্ভার এখান থেকে জাস্ট কপি করে এনে আপনারা এখানে বসায় দেবেন। মিনিমাম 2টা হইলে হয়। নেম সার্ভারের লাস্টের ডটটা মনে হয় হবে না। আচ্ছা, আমি ওখান থেকে কপি করে দিছি তো। লাস্টের ডটটার মিনিং কি? আমি কি জানি লাস্টের ডটটার মিনিং? অন প্রিমিসেসে যখন আপনার লিনাক্সে বা উইন্ডোজে যখন আপনার নেম সার্ভার কনফিগার করবেন, নেমের এরকম আপনার হচ্ছে যে .com .net এর পরে আপনার ডট দিয়ে এটাকে টার্মিনেট করতে হয়, ডট দিয়ে আপনার কমপ্লিট করতে হয় লেখাটাকে। ডট মানে হচ্ছে যে আমরা রুটকে বুঝি, অর্থাৎ রুট সার্ভারকে বুঝি আর কি। তো ও যে এই নেমটাকে কোয়েরি করবে, ও প্রথমে রুট সার্ভারের কাছে যাবে এটা কোয়েরিটা নিয়ে আর কি। এটা ডট মানে হচ্ছে যে রুট। তো আমি আপডেট করলাম আমার নেম সার্ভার, এটা হয়তো উই ক্যানট ডিসপ্লে ইনফরমেশন, ওইটা হয়তো আপনার আপডেট করতে একটু টাইম নেবে। হ্যাঁ, এখন এটা আপনার ডিপেন্ড করবে আপনার হচ্ছে যে ও কত তাড়াতাড়ি আপনার হচ্ছে যে ইনফরমেশন গুলি বের করতে পারে। আপডেট হলো কিনা এটা কিভাবে আমরা চেক করি? ডিএনএস সার্ভারের ইনটু ডিএনএস এই টাইপের আপনার সাইটটা আছে, এই সাইটটা খুব ইউজফুল। এখানে আপনার ডিএনএস রিলেটেড একটা ডিএনএস সার্ভারের মোটামুটি আপনার এখানে এখনো আপনার হচ্ছে যে আপডেট হয় নাই, কিছু ইয়ে দেখা যাচ্ছে বাট ফুললি এখনো আপডেট হয় নাই, এরর দেখাচ্ছে। ডিএনএস সার্ভারের হেলথ চেক করার জন্য এটা খুব ভালো সাইট।
আপনার ডিএনএস সার্ভার ফুললি ফাংশনাল কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, intodns.com আপনার এটা ব্রাউজ করে এখানে আপনার ডোমেন নেমটা দিয়ে রিপোর্ট আকারে দেখবেন। এই যে দেখেন এখানে আপনার নেম সার্ভার গুলো অ্যাড্রেস দেখাচ্ছে, আপনার মোটামুটি সবকিছুই আপনার হচ্ছে যে আপনার ওকে ওকে নেম সার্ভার রেকর্ড, এখানে এনএস রেকর্ড ফ্রম ইউর নেম সার্ভার, আপনার গুড এন্ড হেলদি দেখাচ্ছে। একটা এরর দেখাচ্ছে এখানে আপনার ওয়ান অর মোর নেম সার্ভার ডিড নট রেসপন্ড, এখানে একটা নেম সার্ভার রেসপন্স করতেছে না, তো এটা একটা এরর আমি পাচ্ছি। মিসিং নেম সার্ভার রিপোর্টেড বাই প্যারেন্ট। সো আমাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, হ্যাঁ, সার্টেন পিরিয়ড পর্যন্ত ওয়েট করে আপনার দেখতে হবে যে আসলে এই এরর আপনার থাকে কিনা। যদি দেখেন যে আপনার আফটার আপনার 3-4 ঘন্টা পরেও যদি দেখেন যে এটা এরর আছে, তার মানে হচ্ছে যে আপনার কোথাও কোনো ঝামেলা আছে, এটা নিয়ে কাজ করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে যে 1-2 ঘন্টার ভিতরে ইনফরমেশন গুলো আপডেট হয়ে যায় আর কি। তো এখানে আপনার ডিএনএস নেম সার্ভার আপডেট হওয়ার পরে তারপরে আপনি এখানে এই যে রেকর্ড সেট দেখতেছেন, এখানে আপনার সাপোজ ধরেন www ডট আপনার হচ্ছে যে এখানে আইপি অ্যাড্রেস দিলেন। আইপি অ্যাড্রেস আমি যদি আমার এখানে ভার্চুয়াল মেশিনে কোনো পাবলিক আইপি থেকে থাকে, ভার্চুয়াল মেশিন এখানে আমার মেশিন আছে, আপনার স্টপটা আছে, সো দেখি আমি এখানে কোনো পাবলিক আইপি আছে কিনা মেশিনে। মেশিনকে আমি ধরেন যে অফ করতে হবে, এই মেশিনে যে পাবলিক আইপি সেটা আপনি এখানে বসাই দেবেন। এই যে আপনার ডিএনএস জোনে গিয়ে আপনার রেকর্ড সেটে আপনার এখানে সাপোজ ধরেন www আপনার রেকর্ড টাইপ আপনার AMX, তারপরে পিটিআর, টিএক্সটি, এসআরবি, এই টাইপের সবগুলি ডিএনএস এর আপনার সিনেম। ডিএনএস এর যে কমন আপনার ট্রিপল এ হচ্ছে যে IPv6 এর জন্য, আর এ শুধু এ হচ্ছে যে আপনার IPv4 এর জন্য আর কি। সিনেম হচ্ছে যে এলিয়াস, এমএক্স হচ্ছে যে মেল সার্ভার, নেম সার্ভার তো আমরা জানি। সার্ভার রেকর্ড হচ্ছে যে স্পেশাল কিছু, যে বিশেষ করে আপনার ধরেন যে আপনার আমরা যখন কার্বোরোস কে রিজলভ করাইতে চাই অথেন্টিকেশনের জন্য ব্যাকএন্ডে, আপনার তখন এসআরবি রেকর্ড আপনার দিতে হয়। আপনার কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে টিএক্সটি রেকর্ডটা লাগে আপনার, বিশেষ করে আপনার ডিকেআইএম, মেল সার্ভারের ডিকেআইএম, আপনার এসপিএফ, ওই রেকর্ড গুলি আপনার টিএক্সটি টাইপ হয়। আর পিটিআর তো আপনার হচ্ছে যে আমরা জানি আপনার রিভার্স আইপি কে নেমে রিজলভ করাইতে হলে তখন পিটিআর রেকর্ড, আপনার পিটিআর মানে হচ্ছে যে পয়েন্টার, পিটিআর রেকর্ড আপনার এখানে আপনাকে অ্যাসাইন করতে হবে আর কি। তো এ টাইপ সিম্পল আমি একটা রেকর্ড অ্যাড করি এখানে আপনার ভার্চুয়াল মেশিন, একটা রেকর্ড দিয়ে আমি ধরেন যে আমার হচ্ছে যে www.domainName.com এটার সাথে আমি একটা রিয়েল আইপি আমি অ্যাসাইন করলাম। এখন এই এই যে www.xyz.com এটা আমি অ্যাসাইন করলাম, সেটা দিয়ে আমি এখন ওয়েব সার্ভার বা সেই আইপিটা যদি লোড ব্যালেন্সার হয়, তাহলে সেটাকে আমি ধরেন যে আপনার ওয়েব সার্ভারের আইপি হিসাবে যদি আমি অ্যাসাইন করি বা ওই সার্ভারে যদি ওয়েব সার্ভার কনফিগার করি, তাহলে আমি বাইরে থেকে নেম দিয়ে ওই ওয়েব সার্ভারকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে পাবলিক ডিএনএস এর আপনার হচ্ছে যে বেসিক্স আছে। হ্যাঁ, তো আপনি রেকর্ড যখন আপনি ডিলিট করবেন, সিলেক্ট করে আপনি ডিলিট করবেন। যদি সাবডোমেন তৈরি করতে চান, চাইল্ড জোন আপনি এখানে ডিফাইন করবেন। চাইল্ড জোন আপনার ইসাবেলা, আপনার সাপোজ ধরেন আপনার আপনার
রিজনাল আপনার সাপোজ ধরেন bd.isabela.com, সো এইভাবে যদি আপনি রিজনাল কোনো নেম দিয়ে সাবডোমেন করতে চান তাহলে এভাবে আপনি করে ফেলতে পারেন। ওই ওয়েব সার্ভারের যে আপনার আইপিটা আপনি ইয়ে করলেন, ওইটা যে বিএমএ আছে ওই বিএমএ আপনার 80 পোর্টটাকে অ্যালাউ করতে হবে, তাইলেই আপনার ওইটাকে ওয়েব সার্ভারের আইপিটাকে আপনি আইএস যদি রান করান তাহলে আইএস এর সার্ভিসটাকে আপনি নেম দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার আগে আপনার এটা রিজলভ হইতে হবে। এটা রিজলভ হচ্ছে কিনা, সাপোজ ধরেন আমি যদি এনএস লুকআপ দেই, আমার স্টার্ট অফ আমার যে ডোমেন এটাকে যদি আমি কোয়েরি করি, আপনার এনএস লুকআপ তো আমরা জানি সবাই, এনএস লুকআপ দিয়ে ডিএনএস এর কোয়েরি করে আপনার এই যে এখানে আপনার কমান্ডটা আছে, অর্থাৎ এই ডোমেনের এসওএ কে, স্টার্ট অফ অথরিটি কে, এটাকে যদি আমি কোয়েরি করি আপনার এখানে আগের ইনফরমেশনটাই ধরে রাখছে, আইপি কনফিগ আমার যে একটা নেম সার্ভার আছে এটাকে যদি দিয়ে আমি কোয়েরি করি ns1 আমাকে ডেটা দিতে পারবে কিনা। হ্যাঁ, যখন আমি নেম সার্ভারকে কোয়েরি করছি এ দিয়ে ও আমাকে ডাটা দিতে পারতেছে 52, এটাই তো আমার আইপি অ্যাসাইন করা ছিল। দিতে পারতেছে ডাইরেক্ট, যখন ওকে আমি বলছি আমাকে ডাটা দিতে পারতেছে, ডিএনএস কোয়েরি কাজ করছে। সো এখন আমার ডিএনএস ইউজ করে এটা আমি পাচ্ছি কিনা এটা আমাকে পিং দিয়ে দেখি। হ্যাঁ, তাও রিজলভ হচ্ছে এখন। হ্যাঁ, www. এখন যদি আমি আইসিএমপি ওই আইপির জন্য অ্যালাউ করে দেই তাইলে আপনার ধরেন যে আমি পিং এর রেসপন্সও পাবো আর কি। যদি আমি আপনার হচ্ছে যে ওই বিএমএফ আইসিএমপি অ্যালাউ করে দেই, আমি একটু করে দিয়ে দেখি। আপনারা কি আছেন? জি ভাই। হ্যাঁ ভাই আছি। আচ্ছা আছে ভাই। না, একেবারে চুপচাপ থাকলে তখন মনে হয় যে লাইন ডিসকানেক্ট হলো কিনা সেটাও বোঝা যাবে না। এই মানে
মাঝে মধ্যে আপনাদের রেসপন্স না হইলে আবার ভালো লাগবে না। তাহলে আমি এখন আমার যে ভার্চুয়াল মেশিনের যে এনার্জি আছে সেখানে আমার আইসিএমপিটাকে ইয়ে করতে হবে। Network security group, BM1 এটাকে যদি আমি SMP আউটবাউন্ড রুল লাগবে না? আউটবাউন্ড রুল লাগবে না? যে রিপ্লাই করবে রিপ্লাইতে আউটবাউন্ডের রোল একটা করে দেখি। ICMP আউটবাউন্ডে অলরেডি এক্সিস্ট বলছে কেন? Rule this name already exists with the network security group. ভাই ও ইনবাউন্ডের নামটাই নিচ্ছে, নাম যেহেতু একই। না ওটা কিন্তু ও ইয়ে করার পরেই আগেই পাচ্ছিল আর কি, আউটবাউন্ড লাগবে না, আগে থেকেই পাচ্ছিল। এটা একটা ইয়ে আছে আপনার সেকেন্ডের একটা গ্যাপ আছে, যে পলিসিটা দেওয়ার পরে আপনার 30 সেকেন্ড পর্যন্ত 40 সেকেন্ড পর্যন্ত বা 1 মিনিট পর্যন্ত আমাদের দেখতে হবে জিনিসটা। এখন আপনার এই মেশিনে যদি আপনি আইএস রান করান, আপনি ওয়েবসাইট আপনার ব্রাউজ করতে পারবেন। হ্যাঁ, আপনার এই হচ্ছে যে আপনার পাবলিক ডিএনএস, আপনার ডিএনএসটা এই জুড়ে আপনার কিভাবে কাজ করে আর কি। তাহলে আমাদের ওই অ্যাজুর ডিএনএস কনফিগার করার পরে সিপিএনএল ওই ডিএনএসটা বলে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা তো বলতে হয় যেখানে আপনি কনফিগার করেন, আগে তো নেম সার্ভার কোথায় আছে সেটা বলতে হবে আর কি। আপনার কম্পিউটারটা হচ্ছে যে ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভার ইটসেলফ নেম সার্ভার। হ্যাঁ, এখন এটা এটা আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার এটা হচ্ছে যে আপনার নেম সার্ভার, এটার আইপি এত, এটার নাম এত, এটা তো বলতে হবে ওখানে গিয়ে। এটা না বললে ও বুঝবে কিভাবে যে কোথা থেকে আপনার এই রেকর্ড আসবে, কোথায় আছে এই ইনফরমেশন, বলতে হবে ডোমেনের সি প্যানেলে গিয়ে। সো এটা নিয়ে কারো কোনো ডাউট আছে যে ডিএনএসটা কিভাবে কাজ করে এবং এজিউরে সিম্পল ওয়েতে আপনার 10-15 মিনিটে কিভাবে ডিএনএস আপনি আপনার সার্ভিসটাকে আপনি রান করাতে পারেন, এটা আমি দেখালাম আর কি। তো কাজ কিন্তু এখানে খুব বেশিক্ষণের না, 5 থেকে 10 মিনিটের কাজ। আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো আমাকে 40-50 মিনিট এটা নিয়ে কাজ করতে হয়েছে। আপনাদের যদি কারো পার্সোনাল ইউজ করার জন্য কোনো আপনার নেম থেকে থাকে, ডোমেন থেকে থাকে, তাহলে ওখানে আপনার ইনফরমেশন চেঞ্জ করে আপনার হচ্ছে যে দেখতে পারেন।
এখনো আপডেট হয় নাই। তো এটা গেল হচ্ছে যে আপনার পাবলিক ডিএনএস। আমি এখন প্রাইভেটটা ইয়ে করবো। আপনারা কি এটা প্র্যাকটিস করার পরে প্রাইভেটটা শিখবেন না প্রাইভেট দুইটা একসাথে দেখাই দেব? আমার মনে হয় ভাইয়া দেখাই দেন আপনি। ভাই আচ্ছা দেখাই পেলাম মনে হয়। দেখাই, হ্যাঁ ওকে। প্রাইভেট ডিএনএস এটা হচ্ছে যে ইন্টারনাল আপনার হচ্ছে যে নেম রিজলভের জন্য। আমার এখানে অলরেডি একটা করা আছে, তারপরে আমি আরেকটা আপনার হচ্ছে যে করতেছি রিসোর্স গ্রুপ argv1। আপনার নেম হচ্ছে যে আপনার ধরেন আমি এটা ডেভেলপমেন্ট পারপাসে করব dev.local, এটা নাম দিলাম। প্রাইভেট ডিএনএস এর সাথে আপনার একটা আপনার হচ্ছে যে বিনেট, ভার্চুয়াল নেটওয়ার্কটা হচ্ছে যে আপনার রিলেটেড আর কি। প্রাইভেট ডিএনএস বেসিক্যালি মেইনলি কাজ করে হচ্ছে যে আপনার বিনেটের ভিতরে আর কি। আপনার বিনেটের ভিতরে যে আপনার মেশিনগুলি কি থাকবে, আপনার যে সিস্টেম বা সার্ভার থাকবে, সেগুলি একটা আরেকটাকে নেম দিয়ে রিজলভ করবে আর কি। সো আপনার যখনই কোনো আপনার প্রাইভেট জোন এখানে আপনি ডিফাইন করবেন, সেই জোনটাকে আপনার হচ্ছে যে আপনার কোনো একটা স্পেসিফিক আপনার ভার্চুয়াল নেটওয়ার্কের সাথে ট্যাগ করে দিতে হয় আর কি। এটাকে এখানে লিঙ্ক বলে আর কি, বিনেট লিঙ্ক। সেই লিঙ্কটা করানোর পরে ওই বিনেটের সাথে যেই সার্ভারগুলিকে, ওই বিনেটে যেই সার্ভারগুলিকে আপনি ক্রিয়েট করবেন, এটা আপনার হচ্ছে যে অটোমেটিকলি একটা আপনার হচ্ছে যে কম্পিউটার আর একটা কম্পিউটারকে নেম দিয়ে রিজলভ করবে। তো আমার এখানে জোন ক্রিয়েট হয়েছে আপনার প্রাইভেট জোন, আপনার dev.local, আপনার প্রাইভেট জোন। এই যে এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক লিঙ্কস নামে আপনার একটা অপশন আছে। তো এখানে আপনার এই ভার্চুয়াল নেটওয়ার্ক লিঙ্কসে গিয়ে আপনাকে এখানে একটা নেম দিলেন আপনার প্রাইভেট ডিএনএস লিঙ্ক, প্রাইভেট ডিএনএস লিঙ্ক। বোঝার সুবিধার্থে বিনেটটাও দিতে পারেন আপনার। এটা আপনার এই যে সাবস্ক্রিপশন ভার্চুয়াল নেটওয়ার্ক কোনটা আপনার হবে, ভার্চুয়াল নেটওয়ার্ক হচ্ছে যে এটা। এনেবল অটো রেজিস্ট্রেশন এই অপশনটা যদি আপনি দেন, তাহলে হচ্ছে যে আপনার নতুন কোনো বিএম যখন আপনি ক্রিয়েট করবেন, ভার্চুয়াল নতুন যখন ভার্চুয়াল মেশিন আপনি ক্রিয়েট করবেন, তখন আপনার এই ডিএনএস এর সাথে সে অটো একটা আপনার এন্ট্রি দিয়ে দিবে, অটো আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন করবে। সাপোজ ধরেন একটা বিএম করলেন যার আইপি হচ্ছে যে আপনার 10.0.0.4। তো এই যে আপনার নেমের এগেনস্টে একটা আইপি আপনার, যেমন আমরা উইন্ডোজে বা লিনাক্সে যে ডাইনামিক ডিএনএস করি আর কি, যখন ডিএসসিপি সার্ভার থেকে আইপি পায়, তার এগেনস্টে একটা তার জোন ফাইলে অটো একটা আপনার এন্ট্রি আপনার অ্যাড করে আর কি। তো এটা হচ্ছে যে অটো রেজিস্ট্রেশন, মানে হচ্ছে যে ওই ডাইনামিক ডিএনএস এর মতো আর কি। আপনার যখন বিএম ক্রিয়েট করবেন, ওই বিএম এর নেম, তার এগেনস্টে যে আইপি, এটার একটা এন্ট্রি আপনার ডিএনএস সার্ভারে অ্যাড হবে। আচ্ছা, এটা ফেল হওয়ার মানে একটা ইয়ে আছে, রিজন আছে যে আমি এই সাবনেটটাকে আরেকটা জোনের সাথে অলরেডি লিংক করে ফেলছি আর কি। এই যে এটা আপনার, এটা আমার যে এটাকে অলরেডি লিংক করে ফেলছি।
এটার একটা নেগেটিভ আপনার ইয়ে আছে, এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে এই যে ডিএনএস, এটাকে আপনি কোনো প্রকার অ্যাপ সার্ভিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। আপনার সাপোজ ধরেন অ্যাপের ভিতরে আপনার এই নেমটা দিয়ে আপনি যদি এটাকে রিজলভ করাইতে চান বা এই নামটাকে যদি অ্যাক্সেস করাইতে চান, তাহলে সেটা কাজ করবে না। তো অ্যাপ সার্ভিসের ক্ষেত্রে এই ডিএনএস কাজ করবে না। এই ডিএনএস একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটার, আপনার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের নেম দিয়ে অ্যাক্সেস বা নেম রিজলভের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। অ্যাপ সার্ভিসের ভিতর থেকে এই আপনার হচ্ছে যে ডিএনএস সার্ভিস ইউজ করা যাবে না। ডান। এখন আমার এটাকে টেস্ট করতে হলে আমার দুইটা ভার্চুয়াল মেশিন লাগবে, এবং যেটা আপনার সেম বিনেটে হইতে হবে। হ্যাঁ, দুইটা ভার্চুয়াল মেশিন আমার এখানে, আপনার ভার্চুয়াল মেশিন একটা আছে রানিং অবস্থায়, আরেকটাকে অন করতে হবে, এবং তার বিনেটটা আমার দেখে নিতে হবে যে সেম বিনেটে আছে কিনা। আমার ভার্চুয়াল মেশিন এটা সেম বিনেটে আছে, এটাও সেম বিনেট আছে। জাস্ট আমি এই ভার্চুয়াল মেশিনটাকে পাওয়ার অন করব, পাওয়ার অন করে BM1 থেকে হচ্ছে যে
তো BM1 এর আইপি হচ্ছে 10.0.0.4 আর BM2 এর আইপি হচ্ছে 10.0.0.5। তো আপনি যদি আইপি গুলো ভেরিফাই করে নেন, টেন জিরো জিরো ফোর 10.0.0.5, এই তো আপনার প্রাইভেট ডিএনএস এজিওর এর। এটার জোন ফাইলে আপনার ধরেন যে অটো রেজিস্টার্ড আপনার ট্রু BM1 এর এগেইনস্টে আইপি তো BM2 এর এখানে আমি জাস্ট জোন ক্রিয়েট করছি, এই রেকর্ড আমি অ্যাড করিনি। এখন আপনি যতই বিএম ক্রিয়েট করবেন, বিএম এর যে নাম, সেই নামের এগেইনস্টে একটা রেকর্ড আপনার তার এগেইনস্টে যে ডিএসসিপি সার্ভার থেকে আইপি পাবে, সেই আইপি এখানে অটোমেটিকলি অ্যাড হবে। কোনো কোশ্চেন আছে কারো? না ভাই, ওইরকম কোনো কনফিউশন মনে হচ্ছে না। তো প্রাইভেটের ক্ষেত্রে আপনার মনে রাখার জিনিস হচ্ছে যে একটাই, যে জোনটা ক্রিয়েট করার পরে তারপরে স্পেসিফিক কোনো একটা ভার্চুয়াল নেটওয়ার্কের সাথে লিংক করাই দিতে হবে, এবং এটা একটা ভার্চুয়াল নেটওয়ার্কের উপর বেস করে কাজ করবে। ওই ভার্চুয়াল নেটওয়ার্কে যে আইপি গুলি আপনার থাকবে, যে বিএম থাকবে, সেগুলিকে ও রিজলভ করাবে। তারা আপনারা শুরু করেন প্র্যাকটিস করে ফেলেন। হ্যাঁ, আপনারা যখন প্র্যাকটিস করবেন রেকর্ডিংটা অফ থাকবে। হ্যাঁ, আপনার জি। আপনারা শুরু করেন, শুরু করে আপনার জি মেজরিটি পার্সেন্ট হয়ে গেলে, আপনার 4-5 জনের হয়ে গেলে আমরা আবার নতুন টপিক শুরু করবো। তো আপনারা হলে আমাকে অবশ্যই বলবেন, রেসপন্স করবেন যে না আমার হয়েছে, আমার হয়েছে, আমার হয়েছে। কোনো প্রবলেম হলে আপনার সেটাও বলবেন আর কি, আমি রেকর্ডিংটা পজ করে রাখি।